সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে $240 বিলিয়ন, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরও সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরও 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2 জন সংসদ সদস্য তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনো পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনো পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা, সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে। আমরা আমাদের মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির যদি দিকে তাকাই, এটা 2 অঙ্কের ঘরে আছে, 10% কাছাকাছি। আমরা আমাদের জিডিপির দিকে যদি তাকাই, আমাদের জিডিপি এটা 4% একটুখানি বেশি অবস্থায় আছে প্রবৃদ্ধির হার। এমন একটা অবস্থায় আমরা এসে আমাদের এই বাজেটটা ঘোষণা করছি, যে সময়টাতে আমরা বলছি যে এই বাজেটটা ঘোষণা হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়ে নাই, যেটা সরকারি দলের দাবি। কিন্তু বাস্তবতা হলো এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনি করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায় মাননীয় স্পিকার। অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়, সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম, সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমি বলবো না, ইসলামী ব্যাংকে কি ধরনের অরাজকতা চলছে এটা আপনারা সকলেই জানেন। এর বাইরে গিয়ে আরও 5টি ব্যাংক আছে যে ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হয়েছে। যে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হলো, সেই ব্যাংক রেজুলেশন আইনের 18 নম্বর ধারার মধ্যে এই জিনিসটা বলা হলো যে এই ব্যাংকের মালিকেরা যারা আছেন তারা যদি 7.5% টাকা তারা যদি ব্যাক করতে পারেন, তাহলে তাদের কাছে আবারও ব্যাংকের মালিকানা বুঝায় দেওয়া হবে। আমাদের প্রশ্ন হলো মাননীয় স্পিকার, যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, টাকা পাচার করেছে, এই ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে, সেই মালিকগুলোর কাছেই মাত্র 7.5% টাকার কথা বলে ব্যাক দেওয়ার কথা বলে আবারও সেই মালিকদের কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কি হতে পারে, সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা এই সংসদে কৃতজ্ঞ থাকতে পারি। মাননীয় স্পিকার, যে বাজেটটাকে বলা হচ্ছে যেটা বিনিয়োগ বান্ধব বাজেট, সেই বাজেটের মধ্যেই ক্রাউডিং ইফেক্ট তৈরি করার মতো পদ্ধতি রেখে ব্যাংকগুলো থেকে অর্থ সরকার আদায় করে নিবে, সরকার নিয়ে যাবে, এবং তার কারণে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তারা কোনোভাবেই সেখান থেকে উপকৃত হবে না। এই কারণে এই যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটটা বিনিয়োগ বান্ধব তো নয়, বরং বিনিয়োগের পরিপন্থী একটা বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের যে রংপুর অঞ্চল আছে, আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত। এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই। বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকমরুল এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল, সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর, তার তুলনায় এবছর আরো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটার আলোচনা এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। আমরা চাই আমাদের রংপুর অঞ্চলে, আমরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে আছি, আমাদের উন্নয়ন বরাদ্দ এত কম গোটা রংপুর বিভাগের জন্য, এটা মাত্র 1% পর্যবেসিত হয় প্রায় বছরগুলোতে। আমরা চাই যে আমাদের উন্নয়ন বরাদ্দগুলো বৃদ্ধি করা হোক, রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাক। এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ
স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার।